শিক্ষার্থীরা কেমন আছো? ভালো থাকো, প্রত্যাশা করি ভালো আছো, এটাই আশা করি। আমরা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছিলাম, পরিণতি শাসনের এবং তার তৃতীয় অধ্যায়। গত ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল তিতুমিরের রাজনৈতিক আন্দোলন। আমরা আজকে সেই দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের আরেকজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। তোমরা ছবিগুলো একটু তাকাও। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, আরেকটি ছবি। মূলত এই ছবিগুলো দিয়ে তোমাদের আজকের যে ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব তার কে বোঝাতে চেয়েছি। উনি হলেন নবাব আব্দুল লতিফ। আমরা আজকে নবাব আব্দুল লতিফ নিয়ে আলোচনা করব। তোমরা এই পাঠ থেকে কি জানতে পারবে? তোমরা জানতে পারবে নবাব আব্দুল লতিফের জীবনী, সমাজ ও শিক্ষা বিস্তারে তার অবদান, এবং সর্বশেষে তাকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়, কেন বলা হয় এটা আমরা এখন আসো আলোচনায় যাই। জীবনী। নবাব আব্দুল লতিফ 1828 সালে ফরিদপুর জেলার রামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম জীবনে শিক্ষকতা করেন, পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে প্রবেশ করেন। 1854 সাল থেকে 60 সাল পর্যন্ত তিনি ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। 62 সালে ব্রিটিশ সরকার তাকে বঙ্গীয় ব্যবস্থাপক সভার একজন সদস্য হিসেবে মনোনীত করেন। বঙ্গীয় ব্যবস্থাপক সভা হল সেই আইন পরিষদ তদানীত। এত সালে মুসলিম সাহিত্য সমিতি নামে তিনি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করেন। শিক্ষার প্রতি তার অনুরাগ ছিল অত্যধিক। তার অনুরাগের জন্য ব্রিটিশ সরকার তাকে কলিকাতা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য হিসেবে নিযুক্ত করেন। 80 সালে ব্রিটিশ সরকার তাকে নবাব এবং আরো পরে নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন। তিনি 1893 সালে 10 জুলাই ইন্তেকাল করেন। আমরা তার জীবনী জানতে পারলাম। আসলে জীবনী থেকে আমরা যে জিনিস দেখতে পেলাম, শিক্ষার প্রতি তার অনুরাগ ছিল। তাহলে এর থেকে বোঝা যায় যে আসলে তিনি শিক্ষা বিস্তারে অনেক গুরুত্ব আরোপ করেন, অনেক অবদান রাখেন। মূলত তার গুরুত্বপূর্ণ অবদানই হলো শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কার। আমরা তার সমাজ ও শিক্ষার বিস্তারের কথা আলোচনা করব। প্রথম আসলে সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তার। আমি আগে বলেছি তার সমাজ ও সংস্কার ও শিক্ষা বিস্তারে তার অবদান অসামান্য। ইংরেজি ভাষা তথা আধুনিক শিক্ষা গ্রহণে মুসলমানদের উদ্বুদ্ধ করেন। অর্থাৎ তিনি এদেশের মানুষকে ইংরেজি শিক্ষায় উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন, ইংরেজি ভাষার প্রতি আকর্ষণ সৃষ্টি করতে চেয়েছিলেন। ইংরেজি কিভাবে? দেখো, যখন ইংরেজি শাসক গোষ্ঠী 19 শতাব্দীর মাঝামাঝি ফার্সির পরিবর্তে ইংরেজিকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করলে মুসলমানদের বিপর্যয় চূড়ান্ত পর্যায়ে নেমে আসে। কেননা ইংরেজি গুরুত্ব দিয়েছিলেন কেন? যে ইংরেজরা কি করেছিল? রাষ্ট্রভাষা হিসাবে তখন ইংরেজিকে চালু করেছিল এবং
স্বাভাবিকভাবে ইংরেজি প্রতি যদি শিক্ষা বা জ্ঞান না থাকে তাহলে মুসলমানরা বঞ্চিত হবে। সেজন্য তিনি ইংরেজির প্রতি আকৃষ্ট করতে চেয়েছিলেন এদেশের মানুষকে। দ্বিতীয়ত, গোঁড়া ও কুসংস্কৃত এক শ্রেণীর ধর্মীয় নেতা ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষাকে নাজায়েজ ঘোষণা করে। তো যে ইংরেজি শিক্ষা বিস্তারের চেষ্টা করলেও কি করা হলো, এইটাকে তখন নাজায়েজ ঘোষণা করা হলো। এবং আব্দুল লতিফ নিজেই ইংরেজি শিক্ষা ভাষায় সুশিক্ষিত হয়ে, অর্থাৎ নাজায়েজ ঘোষণা করা সত্ত্বেও তিনি কি করলেন, নিজে সুশিক্ষিত হয়ে স্বজাতিকে ইংরেজি তথা আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে সচেষ্ট হলেন। আমরা দেখতে পেলাম যে তিনি ইংরেজি ভাষা প্রতি কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন এবং ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যমে তিনি এদেশের মানুষের জ্ঞান বর্ধিত করার মাধ্যমে মানুষের কুসংস্কার দূর করে সমাজ সংস্কার করতে চেয়েছিলেন। এখান থেকে আমরা সমাজ সংস্কার করতে চেয়েছিলেন কিভাবে, ইংরেজির শিক্ষার মাধ্যমে এবং মানুষকে সচেতন করে তিনি সমাজ সংস্কারে এগিয়ে গেলেন। দ্বিতীয়ত, তোমরা দেখতে পাচ্ছ উনি ভাষা শিক্ষার পাশাপাশি সমাজ সংস্কারের পাশাপাশি তিনি কি করলেন, একটা সংস্থা গড়ে তুললেন। সেটা কি, মোহামেডান লিটারেরি সোসাইটি। এটা 1863 সালে তিনি প্রতিষ্ঠা করেন এবং এই সোসাইটির কাজ কি ছিল, দেখতে পাচ্ছ যে এর কাজ ছিল বাংলার মুসলমান জনগণের মধ্যে শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করা এবং এর মাধ্যমে তিনি এখানে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখতে পেরেছিলেন। তৃতীয়ত, তিনি আরেকটি পদক্ষেপ গ্রহণ করেন, সেটা হলো কি, মহসিন ফান্ডের সুরক্ষা ও সুব্যবস্থা। নবাব আব্দুল লতিফ প্রতিষ্ঠায় যে মহসিন, হাজী মোহাম্মদ মহসিন এর যেই ফান্ডটা গড়ে তুলেছিলেন, সেই ফান্ডের অর্থ শিয়া সুন্নি নির্বিশেষে, অর্থাৎ মুসলমানদের যে সম্প্রদায় আছে শিয়া সুন্নি, এই দুই সম্প্রদায় নির্বিশেষে এবং দরিদ্র ও মেধাবী ছাত্রদের এই ফান্ড থেকে সহায়তা প্রদান করার চেষ্টা করেন, যাতে মুসলিম ছাত্ররা উপকৃত হয়, শিক্ষায় আগ্রহ যারা পোষণ করে এবং যারা শিক্ষার মাধ্যমে এগিয়ে যেতে চায় তাদের তিনি সহযোগিতা করেন। তারপর কি করেন, কলকাতা আলিয়া মাদ্রাসা, এটারও তিনি উন্নতি সাধন করেন। পরবর্তীতে কি করলেন, হিন্দু কলেজকে, অর্থাৎ যেই কলকাতার যে হিন্দু কলেজ ছিল, যেখানে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের ছেলেমেয়েরাই পাঠদানে এগিয়ে আসতো বা তার জন্য বলা যায় সংগঠিত ছিল, সেটাকে তিনি মুসলমান ছাত্রদের জন্য উন্মুক্ত করে দেন। অর্থাৎ তিনি ধর্মীয় বেড়াজাল বা ধর্ম ভেদাভেদ দূর করে সকলের জন্য শিক্ষাটাকে উন্মুক্ত করার চেষ্টা করেন। অর্থাৎ এই জন্যই তিনি দেখতে পাই যে তিনি উভয় গোষ্ঠীর ছাত্রজন এটা রূপান্তর করার চেষ্টা করেন। তারপর কি করেন, যে বাংলায় তার অবদানের জন্য রাষ্ট্রের কতগুলি বিশ্ববিদ্যালয়ে দেখা গেল যে তার অবদানকে স্মরণ রাখার নিমিত্তে কি করলেন, অনেকগুলি পরবর্তী পর্যায়ে
নামকরণও করা হয়েছে আব্দুল লতিফ। অর্থাৎ তার যে শিক্ষার প্রতি অনুরাগ, শিক্ষা বিস্তারের যে ভূমিকাটাকে স্মরণ করে তার নামকরণও রয়েছে কতগুলো ছাত্রাবাসে। তো আমরা উপরে আলোচনা দেখতে পেলাম যে আসলে মূলত শিক্ষা বিস্তারে তার ভূমিকা অত্যধিক, এবং এই শিক্ষা বিস্তারের জন্য আমি আগে বলেছিলাম যে শিক্ষা বিস্তারে তার পদক্ষেপ, তার কর্মপ্রচেষ্টার গুরুত্ব উপলব্ধি করে মূলত তাকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়। তোমরা এখানে একটু কেন বলা হয় সেটা আরো এখানে ডিটেইলস জানতে পারছ। উত্তর ভারতের সৈয়দ স্যার সৈয়দ আহমদের মতো আব্দুল লতিফ ও বুঝতে পেরেছিলেন যে ইংরেজি ভাষা ও আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানদের উন্নতি সম্ভব নয়। এই জন্যই তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে অগ্রণী ভূমিকা রাখেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করার জন্য সচেষ্ট হন। অর্থাৎ তাকে সৈয়দ আহমদ কেন বলা হয় আমরা এটা বোঝাতে যাচ্ছি যে তার শিক্ষা বিস্তারের ভূমিকার জন্য তাকে সৈয়দ আহমদ বলা হয়। অর্থাৎ আরো বলা যায় যে সৈয়দ আহমদ কি করেছিলেন, উত্তর ভারতের একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি শিক্ষা বিস্তারের মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার প্রচেষ্টা চালিয়েছিলেন। তার মতাদর্শ তিনি অনুযায়ী, অথবা যে বলতে পারি যে তিনি তার মতো বুঝতে পেরেছিলেন যে ইংরেজি ভাষা ও আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানদের সম্ভব নয়, উন্নতি সম্ভব নয়। কেননা তখন যে ইংরেজরা রাজনৈতিক ক্ষমতায় আছে এবং তাদের ভাষা জ্ঞান না থাকলে স্বাভাবিকভাবেই কর্মক্ষেত্রে বা তাদের পৃষ্ঠপোষকতা পাওয়া সম্ভব নয়। এই জন্য তিনি মূলত ইংরেজি শিক্ষার দিকে এগিয়ে গিয়েছিলেন। আর সেজন্যই তিনি যে সমাজ ও শিক্ষা বিস্তারে অবদান রেখেছিলেন, যেভাবে সৈয়দ আহমদ রেখেছিল, সেজন্য তাকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়। অর্থাৎ উনি ছিলেন উত্তর ভারতের, উনি ছিলেন বাংলার, যার পরিপ্রেক্ষিতে উত্তর ভারতের স্যার সৈয়দ আহমদের তুলনা করে তাকে শিক্ষা বিস্তারের দিক বিবেচনা করে এই অবদানের আলোকে তাকে সৈয়দ আহমদ বলা হয়। তো আমরা মূলত আব্দুল লতিফের, নবাব আব্দুল লতিফের যে মূল যে অবদান শিক্ষা বিস্তার, সেই শিক্ষা বিস্তারে আমরা আলোচনা করলাম। তোমরা বাসায় তাকে তার শিক্ষা বিস্তার, নবাব শিক্ষা বিস্তারে নবাব আব্দুল লতিফের ভূমিকা আলোচনা করো, এটা বাসায় শিখবে।